সরাসরি শুরু করছি আজকের বিশ্লেষণ। আমাদের হাতে থাকা সোর্স ম্যাটেরিয়াল বা এই পেজগুলোর প্রতিটি খুঁটিনাটি প্রশ্নের উত্তর আজ আমরা একদম ডিটেলসে জানব। কাঁচা ধাতু থেকে শুরু করে উন্নত সংকর ধাতু এবং সব শেষে এদের নির্দিষ্ট আকার দেওয়ার কাস্টিং বা ঢালাই প্রক্রিয়া, এই পুরো জার্নিটাই আজ এক্সপ্লোর করা হবে। আজকের আলোচনার মূল রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে নন ফেরাস ম্যাটেরিয়াল, এরপর কাস্ট আয়রন ও অ্যালয়িং, তারপর স্টিল, মোল্ডিং স্যান্ড এবং সবশেষে কাস্টিং প্যাটার্ন। চলুন মূল কথায় যাওয়া যাক। প্রথমেই থাকছে আমাদের ১ নম্বর টপিক, গুরুত্বপূর্ণ নন ফেরাস মেটেরিয়াল। শুরুতেই যদি তামা বা কপারের কথা বলি, আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার কিন্তু জাস্ট অভাবনীয়। টেলিগ্রাফ বা টেলিফোনে তারের কথা ভাবুন, কিংবা রান্নার পাত্র, সব জায়গাতে তামা লাগবেই। আর ইলেকট্রোপ্লেটিং বা অ্যারোকিউলার টিউব তৈরিতে তো এর কোনো বিকল্পই নেই। কপারের পর আসে অ্যালুমিনিয়াম। এই নীলাভ সাদা ধাতুটি খুবই ইন্টারেস্টিং। এর আপেক্ষিক গুরুত্ব মাত্র ২.৭, মানে এটি ভীষণ হালকা, অথচ তাপ ও বিদ্যুতের দারুণ পরিবাহী। আর এটি এতটাই নমনীয় যে প্যাকিং ফয়েল থেকে শুরু করে পেইন্ট কিংবা থার্মিট ওয়েল্ডিং সব জায়গাতেই অনায়াসে ব্যবহার করা যায়। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, কাস্ট আয়রন এবং অ্যালয়িংয়ের দুনিয়ায়। কাস্ট আয়রন তৈরি করাটাও অনেকটা পারফেক্ট রেসিপি বানানোর মতো। এখানে ৩ থেকে ৫% কার্বন আর ০.৯৪ থেকে ২.৮% সিলিকন থাকে, সাথে সামান্য ম্যাঙ্গানিজ, ফসফরাস আর সালফার। ব্যাস, তৈরি হয়ে গেল কাস্ট আয়রন। এই সুনির্দিষ্ট হিসাবটাই আসলে এর শক্তির আসল রহস্য। কার্বনের গঠনের ওপর ভিত্তি করে একে গ্রে, হোয়াইট এবং ম্যালিয়েবল, এই ৩ ভাগে ভাগ করা যায়। এর মধ্যে গ্রে কাস্ট আয়রন একেবারে হেভিওয়েট চ্যাম্পিয়ন। বিশাল সব মেশিন বেড, ফ্লাই হুইল, এমনকি গাড়ির সিলিন্ডার বা পিস্টন তৈরিতে এর ভূমিকা অপরিহার্য। এখন প্রশ্ন হল, শুধু বেসিক মেটাল দিয়ে কি সব কাজ হয়? আসলে হয় না। আর এখানেই আসে অ্যালয়িং বা সংকরকরণের ম্যাজিক। ধাতুর কাঠিন্য বাড়ানো, তাপ বা বিদ্যুতের পরিবহন ক্ষমতা বদলানো কিংবা ক্ষয়রোধ করা, এ সব কিছুর জন্যই অ্যালয়িং একদম মাস্ট। ৩ নম্বর পর্বে আমরা দেখব স্টিলের উপাদান এবং এর দারুণ কিছু বৈশিষ্ট্য। স্টেইনলেস স্টিল আর হাই স্পিড স্টিলের একটা তুলনামূলক চিত্র যদি আমরা দেখি, ব্যাপারটা বেশ ক্লিয়ার হয়ে যাবে। স্টেইনলেস স্টিলে প্রচুর পরিমাণে ক্রোমিয়াম আর নিকেল থাকে। অন্যদিকে হাই স্পিড স্টিলে টাংস্টেন ব্যবহার করা হয় সর্বোচ্চ ১২ থেকে ১৮% পর্যন্ত। এক একটার ফর্মুলা এক এক কাজের জন্য তৈরি। স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে এই ক্রোমিয়াম আর নিকেলের কাজটা কি। এরা মূলত স্টিলকে মরিচা পড়া থেকে বাঁচায়। শুধু তাই নয়, স্টিলের সেই চকচকে উজ্জ্বল চেহারা আর ক্ষয় রোধ করার অসাধারণ ক্ষমতা, এসবই আসে এই ক্রোমিয়াম আর নিকেলের জাদুতে। আরেকটা দারুণ মেটাল হল ম্যাঙ্গানিজ স্টিল, যেখানে ০.৮% ম্যাঙ্গানিজ থাকে। এটি দামে বেশ সস্তা হলেও এর শক্তি কিন্তু মোটেও কম নয়। এর টেনসাইল স্ট্রেংথ ৭০,০০০ PSI পর্যন্ত হতে পারে। উচ্চ ডাক্টিলিটির কারণে হট ওয়ার্কিং প্রসেসে এটি জাস্ট অসাধারণ পারফর্ম করে। এবার ধাতু থেকে সরাসরি চলে আসি ম্যানুফ্যাকচারিং ফ্লোরে। চতুর্থ পর্বে জানব মোল্ডিং স্যান্ড নিয়ে। মোল্ডিং স্যান্ড আর পার্টিং স্যান্ডের মধ্যে কিন্তু বেশ বড় একটা পার্থক্য আছে। মোল্ডিং স্যান্ডে বাইন্ডার আর আর্দ্রতা থাকে, আর এখানেই মূলত সরাসরি তরল ধাতু ঢালা হয়। অন্যদিকে পার্টিং স্যান্ড হল পুরোপুরি শুষ্ক এবং কাদামুক্ত। ছাঁচের দুটি অংশ যেন কোনোভাবেই একসাথে আটকে না যায়, সেটা নিশ্চিত করাই এর কাজ। আবার গ্রিন স্যান্ড আর ড্রাই স্যান্ডের ব্যবহারেও পার্থক্য আছে। ছোট কাস্টিংয়ের জন্য আর্দ্রতাযুক্ত গ্রিন স্যান্ড ব্যবহৃত হলেও এর মোল্ড সামর্থ্য কিন্তু কিছুটা কম। তাই বড় আর ভারী কাস্টিংয়ের জন্য আমরা ভরসা রাখি ড্রাই স্যান্ডের ওপর। এটি একদম আর্দ্রতামুক্ত ও মোটা দানাদার হওয়ায় কাস্টিংয়ের ত্রুটি একেবারে কমে যায়। আজকের আলোচনার শেষ বা পঞ্চম পর্বে আমরা জানব কাস্টিং প্যাটার্ন সম্পর্কে। প্যাটার্ন জিনিসটা আসলে কি? সহজ কথায়, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত বস্তুর একটা ফিজিক্যাল মডেল, যেটা দিয়ে বালির ভেতরে ছাঁচ তৈরি করা হয়। একটু চিন্তা করলেই বুঝবেন, এই প্রাথমিক মডেলটা ছাড়া কিন্তু কাস্টিং বা ঢালাই প্রক্রিয়া শুরু করার কোনো উপায়ই নেই।
ছোটখাটো কাজের জন্য কাঠের প্যাটার্ন খুব কমন, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এর বেশ কিছু ঝামেলা আছে। কাঠ খুব দ্রুত আর্দ্রতা শুষে নেয়, বালির ঘর্ষণে ক্ষয় হয়ে যায়, আর অতিরিক্ত চাপে এর আকৃতি নষ্ট হয়ে ভেঙে যাওয়ারও চরম চান্স থাকে। তাই লম্বা সময়ের জন্য এটা খুব একটা সুবিধাজনক নয়। তাহলে প্যাটার্ন মেটেরিয়াল কিভাবে সিলেক্ট করা হয়? আসলে এটা একটা পিওর ইঞ্জিনিয়ারিং ডিসিশন। কাস্টিংয়ের নকশা কতটা জটিল, কতগুলো কাস্টিং করতে হবে, কোন ধরনের মেশিন ব্যবহার করা হচ্ছে, এই সব কিছুর উপর ভিত্তি করেই সঠিক মেটেরিয়ালটি বেছে নেওয়া হয়। কাঁচা মেটাল থেকে শুরু করে বালির ছাঁচ পর্যন্ত এই বিশাল আর জটিল প্রসেসটি তো আমরা জানলাম, কিন্তু একটা প্রশ্ন দিয়ে আজকের এই এক্সপ্লেনার শেষ করতে চাই। ম্যানুফ্যাকচারিং টেকনোলজি যত এগোচ্ছে, কাস্টিংয়ের ত্রুটি পুরোপুরি দূর করতে ভবিষ্যতে কাঠের এবং বালির জায়গা কোন উন্নত সিনথেটিক ম্যাটেরিয়ালগুলো দখল করে নেবে বলে মনে হয়? ভাবুন তো একবার। আজকের মতো এখানেই শেষ করছি।